বাংলাদেশের শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। রাষ্ট্র সংস্কারের পর 18 মাসের মধ্যে হবে জাতীয় নির্বাচন, জানালেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগ আমলে পাচার অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা। রয়টার্সের রিপোর্টে যেটা আছে, আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন। বিএসএমএমইউ বন্ধ করলেও কয়েকটি সরকারি হাসপাতালে এখনও নেওয়া হচ্ছে বিতর্কিত জেনেটিক ট্রেডিংয়ের রিয়েজেন্ট। অনুমোদনবিহীন সরবরাহ সহ নানা অভিযোগে মামলা করবে ওষুধ প্রশাসন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই বড় শুকরিয়া। ভাইদের জন্য অনেক কষ্ট হয় যে কিছু করতে পারি, এটাই মারা গেছে তারা জায়গায়, তো কিছু ওরকমভাবে বলতে পারবো না। গণ অভ্যুত্থানে বিজয়ের দিন লাশের স্তূপ থেকে প্রাণ নিয়ে ফেরেন মাসুম মিয়া। প্রায় 150 সরলা গুলি শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। গুলি দেখতেছে না, লড়াচড়া করতেছে না, ভাবছে মারা গেছে, ডেড বডি টাইনে নিয়ে যায়। তো আমারও এখানে লাগে, তখন আমার জ্ঞান ফিরেই দেখি যে 4 জনের মাথায় শটগান ঠেকায় রাখছে পুলিশ। ডিমের আড়তে মধ্যস্বত্ব ভোগীদের প্রবল দাপট, নিয়ন্ত্রণহীন দরে নাকাল ক্রেতারা। সবজির দর বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। দেখছেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। আর শুরুতেই জানাবো জাতিসংঘ ৭৯তম সাধারণ অধিবেশনের খবর। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লাখো কোটি টাকা লুটপাট, পাচার এবং দুর্নীতিতে ধ্বংস হয়েছিল দেশের অর্থনীতি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে ডক্টর ইউনূস এমন মন্তব্য করে নতুন বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগ করার আহ্বান জানান। একই দিন সাইডলাইন বৈঠকে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। টানা 15.5 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার হয়েছে লাখো কোটি টাকা। ব্যাপকভাবে লুট হয়েছে দেশের শেয়ার বাজার। আর পাচার ও লুট হওয়া এসব টাকায় ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে পতন হওয়া সরকারের মন্ত্রী, এমপি, নেতারা গড়েছেন শত শত বাড়ি, অঢেল সম্পদ, যার ফলে একেবারে ভেঙে পড়েছে দেশের বিভিন্ন আর্থিক খাত সহ মূল অর্থনীতি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। টাকাগুলো কিভাবে ফেরত আনা যায়, এটা একটা কষ্টসাধ্য বিষয়, বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে যে কিভাবে মানে যেই টাকাগুলো বাইরে চলে গেছে, এটা শুধুমাত্র ইউএস বা যে কোনো দেশে, মানে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা কিভাবে আবার দেশে ফিরে আনানো যায় এবং দেশের পুনর্গঠনে এই টাকাটা কিভাবে নিয়োজিত করা যায়। বছরের পর বছর অর্থনৈতিক দুরবস্থার চরম শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ীরা। তাদের নানা সমস্যার সম্ভাবনা ও করণীয় ঠিক করতে নিউ ইয়র্কের একটি হোটেলে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশি চেম্বার নেতাদের সাথে আলোচনায় বসেন ডক্টর ইউনূস। বড় বড় কোম্পানিগুলো যদি ইনভেস্ট করতে আসে, সেই একটা ইনভেস্টের পরিবেশ আমরা তৈরি করব। স্যারের মেসেজটা এটা খুবই পাওয়ারফুল মেসেজ ছিল, এবং সবাইকে বলেছেন বাংলাদেশকে আসেন, ইনভেস্ট করেন, এবং বাংলাদেশ ইজ নাও রেডি ফর লাইক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিলিয়নস অফ ডলার্স। একই দিনে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটরের সাথে বৈঠকে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের চালানো গণহত্যার ঘটনায় সবশেষ অবস্থা পর্যালোচনা করেন প্রধান উপদেষ্টা। নিরস্ত্র মানুষদেরকে হত্যা করা হয়েছে, তো সেটার জন্য এটা একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এটা এই ধরনের কোনো কেস এটা আইসিসিতে দেওয়া যায় কি না, আইসিসি এটা দিলেও এটার প্রসিডিওরগুলো কি, সেই বিষয়ে জানতে চেয়েছেন। জুলাই বিপ্লবে নিরস্ত্র ছাত্র জনতার উপরে আইন শৃঙ্খলা বাহিনী যে নির্বিচার গণহত্যা চালিয়েছিল তার একটি চিত্র তুলে ধরা হয়েছে আইসিসির এই প্রসিকিউটরের সামনে। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি অভিযোগ গঠন করা যায় কিনা, গেলেও সেটা কি প্রক্রিয়ায় গঠন করা যায় সেটা নিয়েও কথা বলেছেন তিনি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ,
জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আগামী নির্বাচন কবে হবে তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষ হওয়ায় কমপক্ষে 18 মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমনই ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা, জানালেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দেবে বলেও কথা দিয়েছে বাংলাদেশকে। বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ তুহিনের রিপোর্ট। ক্ষমতায় থেকে প্রথম ধাপে 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 152 আসনে নির্বাচিত। 2018 সালে রাতের আধারে অর্থাৎ ভোটের আগেই ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সবশেষ 2024 সালে ডামি প্রার্থী ফর্মুলার নির্বাচনে দেশ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ। এভাবে ভোটের অধিকার কেড়ে নেয়া এবং মানবাধিকার লঙ্ঘন সহ নানা কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষমেশ পতন হয় শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। এমনই প্রেক্ষাপটে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা বিষয়ের পাশাপাশি আগামী নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয় তাদের সাথে। পরে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে আগামী নির্বাচন 18 মাস পরে নাকি আরও সময় লাগবে তার একটি ধারণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন। আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত, আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন। হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরও 18 মাস পরে ইলেকশন। তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ওরা বাংলাদেশের ইলেকশন রিফর্ম, বাংলাদেশের সমস্ত রিফর্মেই তারা ফুল সাপোর্ট দিবে। আরেকটি সাইডলাইন বৈঠকে যুক্তরাষ্ট্রের মতো একইভাবে গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আবদুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আজ ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তার ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরতে পারেন। কী পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পরিবর্তিত সময়ে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে তাঁর ভাষণে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন। অনুমোদন ছাড়া রিয়াজেন্ট সরবরাহ, মজুদ ও অনিয়ম সহ কয়েকটি অভিযোগে জেনেটিক ট্রেডিংয়ের নামে মামলা করতে যাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। পরিচালক জানিয়েছেন, এরই মধ্যে প্রক্রিয়া শেষ হয়েছে। অনিয়মের ঘটনায় জেনেটিকের রিয়াজেন্ট নেওয়া বন্ধ করেছে বিএসএমএমইউ। এখনও নিচ্ছে ক্যান্সার ইনস্টিটিউট, গ্যাস্ট্রোলিভার সহ কয়েকটি সরকারি হাসপাতাল। জেনেটিক ট্রেডিংয়ের অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট সরবরাহ নিয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। মেয়াদ ফুরিয়ে গেলেও নতুন তারিখ বসিয়ে রিয়েজেন্ট সরবরাহ করে আসছিল জেনেটিক ট্রেডিং। খবর প্রচারের পর স্টোর থেকে মালামাল সরিয়ে ফেলে প্রতিষ্ঠানটি। পরে ঔষধ প্রশাসন অধিদপ্তর অভিযানে গেলে জানা যায় কোম্পানির রিয়েজেন্ট সরবরাহের অনুমতি নেই। ওষুধ জব্দ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ব্যবস্থাপনা পরিচালককে। জবাব সন্তোষজনক না হওয়ায় ব্যবস্থা নিতে যাচ্ছে ডিজিডিএ। এটা অফেন্স ওয়াজ কনফার্ম এবং দুটো ধারায় যে তাদের অপরাধ হয়েছে। আপনি জানেন গত বছর যেটা ঔষধ এবং কসমেটিক্স আইন 2023, এটার 14 ধারায় একটা অপরাধ এবং 22 ধারায় একটা অপরাধ। ডিজিডিএ নীরব কথাটা কিন্তু সঠিক নয়। আসলে এটা দেখেন, মিডিয়া আসলে যে কোনো জিনিস মানুষের নজরে আসে, বিষয়টি এরকম। ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রায় প্রতিদিন এই ঢাকা শহরে কোনো না কোনো টিম বের হচ্ছে। ব্যবস্থা নিতে যাচ্ছে বিএসএমএমইউর বায়োকেমিস্ট্রি বিভাগ। সরবরাহ করা মেশিনও ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান।
জেনেটিকের সমস্ত টেস্টগুলোকে আমি বন্ধ করে দিয়েছি এবং তাদের কাছ থেকে যে সমস্ত রিয়েজেন্টগুলো আমরা নিয়েছিলাম সেই রিয়েজেন্টগুলোকে আমি তাদেরকে আস্তে আস্তে ফেরত দিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি যে তাদের যে সমস্ত মেশিনগুলো আমার 11-তে আছে এই প্রত্যেকটা মেশিন তাদেরকে আমি নিয়ে যাওয়ার জন্য, ফেরত নেওয়ার জন্য আমি অফিসিয়াল প্রক্রিয়া আমি শুরু করেছি। বেশ কয়েক বছর আগে হাসপাতালগুলোকে পরীক্ষার মেশিন বিনামূল্যে সরবরাহ করে জেনেটিক। উদ্দেশ্য ছিল রিয়াজেন্ট সরবরাহ করা। কোটি টাকার বিনিয়োগ ছাড়া মেশিন পেয়ে তা লুফে নেয় সরকারি বেসরকারি হাসপাতাল। সেভাবেই মেশিন নেয় রাজধানীর ক্যান্সার ইনস্টিটিউট। এখানে ইমিউনোলজি বিভাগে কেবল একটি যন্ত্র সচল, সেটি জেনেটিকের। সিএমএসডি কয়েক মাস আগে একটি চাইনিজ মেশিন সরবরাহ করলেও এখনও সচলই হয়নি। লায়াজন এবং লায়াজন এক্সেল দুইটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু দুইটাই একই কোম্পানির। আচ্ছা, এটা আমাদের আগে থেকে আছে। রিসেন্টলি আমরা আর একটা ইনস্ট্রুমেন্ট পেয়েছি, সেটা এখনও ইনস্টল করা সম্ভব হয়নি। যারা এটা দিয়েছে, এটা সিএমএসডির মাধ্যমে এসেছে, যারা এটা দিয়েছে তারা এখনও এটাকে ইনস্টল করতে পারেনি। এটা ইনস্টল করতে পারলে তখন আমরা এটাও ব্যবহার করতে পারবো। গ্যাস্ট্রোলিভার হাসপাতালে একাধিক মেশিন থাকলেও ব্যবহার করা হচ্ছে জেনেটিকের রিয়েজেন্ট। কোম্পানির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কোল্ড চেইন মেনটেন না করা, এমনকি লাইসেন্স না থাকার কথাও জানেন হাসপাতালের পরিচালক। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অনেক শহীদের রক্তে এসেছে 2024 সালের বিজয়। পঙ্গুত্ব বরণ করেছেন আহত অনেকে, কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন এখনও। এর মাঝে মাসুম মিয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা অন্যদের তুলনায় একেবারেই আলাদা। বিজয়ের দিন মৃত ভেবে তাকে লাশের স্তূপের মাঝে রেখে দিয়েছিল পুলিশ। সেখান থেকে ফিরে নতুন জীবন পেয়েছেন মাসুম। আরও জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি, ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। 5 আগস্ট যখন বিজয় উল্লাসে ব্যস্ত পুরো দেশ, সেদিন দ্বিতীয় জীবন ফিরে পান মাসুম মিয়া। ওই দিনগুলি আসলে কোনোদিন কেউ ভুলতে পারবে না আমার সাথে কি হয়েছে। কিভাবে লাশের ভিতর থেকে ফিরে পেল প্রাণ, সেই হিসেব নিকেশ মেলাতে বেশ কষ্ট হচ্ছিল মাসুম মিয়ার। কালিমা পড়ছিলাম হয়তো যে মারা যাব, বেঁচে আছে। 5 আগস্ট সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকায় বিজয় মিছিলে বের হন মাসুম মিয়া। হুট করেই মিছিলে ছুটে আসে এলোপাতাড়ি গুলি। প্রায় 150 ছড়রা গুলি লাগে মাসুম মিয়ার শরীরে। এক পর্যায়ে জ্ঞান হারান মাসুম। পুলিশ সেখান থেকে তাকে তুলে নিয়ে রাখে লাশের স্তূপে। যে ওনাদের যে বুট শু এগুলি দিয়ে লাত্তি দিতেছিল, দিয়ে যেগুলি দেখতেছে না, লড়াচড়া করতেছে না, ভাবছে মারা গেছে, ডেড বডি টাইনে নিয়েছে। তো আমারও এখানে লাগে, তখন আমার জ্ঞান ফিরেই দেখি যে 4 জনের মাথায় শর্টগান ঠেকায় রাখছে পুলিশ। বাঁচার জন্য সবাই চেষ্টা করে, এটাতে এত গুলি লাগার পরেও চেষ্টা করে মৃত্যুর আগে। সে বলতেছিল যে না স্যার পালাইতে দেন, পালাই যাই। পরে বলতেছিল যে না ঠিক আছে যাও, কিন্তু না যাইতে পারলে দৌড় দিয়ে যদি সামনে না যাও এখানে গুলি করে মাইরা ডেড বডি সরাইলে। পুলিশ শর্টগান দিয়ে একটা বাড়ি দিচ্ছিল আর সবাইকে ছেড়ে দিচ্ছিল। তখন আমাকে বাড়িটা দেয় না, আর সবাইকে একটা এত জোরে বাড়ি দিচ্ছে, গুলি লাগছে, তারপরেও কেন পালাইতেও বলছে, আবার কেন মাইরা হাড়গুড় ভেঙে দিতে হবে। সেদিন মৃত্যুর হাত থেকে তাকে বাঁচাতে যারা সাহায্য করেছিল তারাও ছিল গুলিবিদ্ধ। বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই বড় শুকরিয়া। ভাইদের জন্য অনেক কষ্ট হয় যে কিছু করতে পারি নাই, মারা গেছে তারা জায়গায়, তো আর কিছু ওরকমভাবে বলতে পারবো না, খালি কষ্ট লাগে বলতে গেলে। ওই স্মৃতিগুলি মনে করলে কান্না আসে। পুরো শরীর জুড়ে বয়ে বেড়াচ্ছে এমন অসংখ্য গুলির ক্ষত। কিছু বের করা হলেও বাকিগুলো আর বের করা সম্ভব হবে না। গুলি ও গুলির চিহ্ন আজীবন সঙ্গী হয়ে থাকবে মাসুম মিয়ার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিক আন্দোলনে উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে আজ সাপ্তাহিক ছুটির দিনেও আশুলিয়া শিল্পাঞ্চলে খোলা রয়েছে 1.5 শতাধিক পোশাক কারখানা। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে শিল্প পুলিশ। বেশ কিছুদিন ধরেই আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলেন। সম্প্রতি মালিকপক্ষ শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে থাকে। ব্যবস্থাপকরা জানিয়েছেন যথাসময়ে পণ্য রপ্তানির চাপ বাড়ছে, তাই উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতেই ছুটির দিনেও কারখানা খোলা রাখা হয়েছে। এদিকে গাজীপুর শিল্পাঞ্চলেও খোলা আছে বেশ কিছু কারখানা।
বর্তমান সরকার দেশের বিভিন্ন বিষয়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগ সফলে একটি সুন্দর নির্বাচনের রোডম্যাপও দিতে হবে, এমনটাই বলেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনা নগরীতে এক সম্মেলনের প্রধান অতিথি ছিলেন তিনি। সেখানে জামায়াতের আমির বলেন, যারা বিভিন্ন সময়ে মানুষের উপর গুম খুন নির্যাতন চালিয়েছে তাদের রাজনীতি করার সুযোগ নেই। বিডিআর বিদ্রোহের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন সময়টা কতটুকু, আমরা বলেছি সময়টা যৌক্তিক। অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না, আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না। ভারতে বসে বিদেশি প্রভুদের সাথে নিয়ে শেখ হাসিনা ছাত্র জনতার বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্যাতিত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। দীর্ঘদিন বিদেশে নির্বাসন জীবন শেষে দেশে ফিরে বিমানবন্দরে কথা বলেন তিনি। শেখ হাসিনাকে উৎখাত করা সকল বিপ্লবী শহীদদের কথা স্মরণ করে মাহমুদুর রহমান বলেন, তারা আমাদের অনুপ্রেরণা। আবু সাইদ ও মুগ্ধরা বাংলাদেশের বিপ্লবী আইকন। দীর্ঘ ৬ বছর বিদেশে নির্বাসন শেষে দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্যাতিত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সকাল ৯:৩০টার দিকে তুরস্ক থেকে হজরত শাহজালাল বিমানবন্দর এসে পৌঁছান তিনি। এ সময় তাকে গণসংবর্ধনা দেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী সহ হাজারো ছাত্র জনতা। মাতৃভূমিতে ফিরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। শেখ হাসিনাকে উৎখাত করা সকল বিপ্লবী শহীদদের কথা স্মরণ করে মাহমুদুর রহমান বলেন, তারা আমাদের অনুপ্রেরণা। শতাব্দীর পর শতাব্দী আবু সাইদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসেবে থাকবে। উদ্ভট মামলায় ৭ বছরের সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে আমার দেশ সম্পাদক বলেন, ওই মামলার বিরুদ্ধে রোববার আদালতে যাবেন তিনি। পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশে বসে ছাত্র জনতার বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তিনি। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। বিগত আওয়ামী লীগ আমলে আমার দেশ বন্ধের পাশাপাশি মাহমুদুর রহমানের নামে ১২৪টি মামলা ও ৩৯ দিন রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়। আদালতে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা বেদখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে মুন্সিগঞ্জ সদরের দ্রাকপুর কেল্লা, বাবা আদম মসজিদ সহ বিভিন্ন প্রত্ন নিদর্শন পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রত্নতত্ত্ব নিদর্শন রয়েছে। বিভিন্ন অঞ্চলে উদ্ধারকৃত নিদর্শনের অনেকগুলোর জাতীয় পর্যায়ে গুরুত্ব রয়েছে। যেসব জায়গা বেদখল হয়েছে সেগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা সহ অন্যান্যরা। লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। তো আমি ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে, এই অবস্থাটা নিজের স্বচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করবো, প্রায়োরিটি ঠিক করবো, এটা ঠিক করা যাবে না। এই জন্য আজকে এসেছি। তো আমার মনে হয়েছে এই ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে। নানা আয়োজনে কক্সবাজারে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। হোটেল মোটেলে চলছে নানা অনুষ্ঠান। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, কি কি আয়োজন রয়েছে আজ পর্যটন দিবস উপলক্ষে? প্রথমত হচ্ছে আজকে যেহেতু পর্যটন দিবস, এই উপলক্ষ ঘিরেই কিন্তু নানা আয়োজন আছে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে। পাশাপাশি হোটেলগুলোতে, যারা বিশেষ করে তারকামানের হোটেলগুলোতেই কিন্তু এই আয়োজনটা আমরা দেখেছি। সকালে বিভিন্ন হোটেলে দেখেছি সাজসজ্জা করা হয়েছে এবং ব্লাড গ্রুপিং থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম তাদের আমরা দেখেছি। আজকে যে জেলা প্রশাসনের উদ্যোগে যে আয়োজন, প্রথমে সকালে র্যালি ছিল এবং এরপরে আলোচনা সভা বিকেলে, আবার সন্ধ্যার পরে কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে লাবণী পয়েন্টে। এবং আজকে পর্যটন
দিবস এবং পাশাপাশি হচ্ছে আজকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম ঘটেছে। একেবারে সুগন্ধা পয়েন্টেই আমি আছি। এখানকার যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে পর্যটক এসেছে। এই পর্যটকরা এখানে এসে সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছে, স্বাচ্ছন্দ্যে তারা পরিবার পরিজন নিয়ে এখানে সৌন্দর্য উপভোগ করছে। পাশাপাশি কক্সবাজারের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলী পয়েন্ট, 3টি পয়েন্টে কিন্তু পর্যটককে ভরপুর। এর বাইরে কক্সবাজারের যে হিমছড়ি রয়েছে, ইনানি রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পর্যটক এসেছে এবং আজকে যে পরিমাণ পর্যটক এসেছে, এই পর্যটক আসার কারণে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা এতদিন পর্যন্ত ব্যবসায়িক মন্দার কারণে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, বিভিন্ন কারণে ব্যবসা হচ্ছিল না, সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের মুখে আমরা হাসি দেখেছি এবং আশা করা হচ্ছে আজকে যেহেতু সামনে পর্যটন মৌসুম অর্থাৎ শীত মৌসুম শুরু হচ্ছে, লাখো পর্যটক কক্সবাজার আসবে এবং এই কক্সবাজারের যে পর্যটন ব্যবসায়ী যারা আছে তাদের মুখে হাসি ফুটবে। ধন্যবাদ এহসান যুক্ত হবার জন্য। সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না ডিম ব্যবসায়ীরা। দাবি উৎপাদন পর্যায়েই বাড়ানো হয়েছে দাম। গেল 15 সেপ্টেম্বর ডিম ও মুরগির দাম বেঁধে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর, কিন্তু তদারকি না থাকায় সুফল মিলছে না, বরং বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এদিকে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। গোল বেগুনের জন্য গুনতে হচ্ছে 140 টাকা। সবজি বাজারে নৈরাজ্য যেন থামছেই না। প্রতি সপ্তাহেই দাম বাড়ছে। অনেকটা ক্রেতার খেয়াল খুশিতেই নির্ধারিত হচ্ছে দাম। পাইকারি থেকে খুচরা সব স্তরে হাত বদলে অস্বাভাবিক হারে দাম বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। গোল বেগুনের কেজি 140 টাকা। গাজর টমেটোর জন্য গুনতে হবে 160 থেকে 180 টাকা কেজি। 240 টাকা কেজিতে স্থির হয়ে আছে কাঁচামরিচ। বেশিরভাগ সবজি মিলছে 70 থেকে 90 টাকার মধ্যে। সবজির দাম সবকিছু ঊর্ধ্বগতি, মানে কমায় না। এখন এটা হয়তো কি সিন্ডিকেটের কারণে কিনা, এখনো সিন্ডিকেট বিলুপ্ত হয়েছে কিনা সেটাও বলতে পারতেছি না, কিন্তু জিনিসপত্রের দাম যা কিনবো সেটাই 80 টাকা। টাকা দিয়ে কোলাইতে পারি না, বুঝছেন। এই যে 100 টাকা কেজি চাইলের থেকে তরকারির দাম বেশি, বুঝছেন। 1 কেজি চাইল 60 টাকা হলে মোটাটা পাওয়া যায়, আর তরকারি হলে 100 টাকা কেজি। তাহলে কীভাবে আমরা বাঁচবো? পাইকার বেশি, কেনার পাইকার বেশি, কিন্তু মাল কম। এই জন্য মাল মানে যা কথা ওই মানে নেওয়া যাইতেছে মানুষের। দাম কমার কোনো ইঙ্গিত নেই ডিমের বাজারে। আমদানিরও কোনো সুফল নেই। 1 ডজন লাল ডিমের জন্য গুনতে হবে 160 টাকা। 10 টাকা কমে সাদা ডিম মিলছে 145 টাকায়। বিক্রেতাদের দাবি ডিমের সরবরাহ কমেছে। কিনলাম 160 টাকা ডজন। আমার কাছে মনে হলো যে এটা একটু বেশি আর কি, কারণ 140 থেকে 50 মাঝে ছিল, সেটাও বেশি আর কি। এর চেয়ে কম হলে আরো ভালো হতো। মনে করছেন আপনার গলা চুরি দিয়ে আমি আপনার টেনে নিতেছি, মানে কি করবেন? আমরা বেশিতে কিনলে এনে বেশি ব্যস্ত হইতেছে, কিন্তু আমরা কিচ্ছু নাই। প্রত্যেকটা কাস্টমারের লোক আমার তর্ক করতে হইতেছে। মনে করেন যে নানান জনের নানান অজুহাত। একজন কইতেছে যে হাতের দাম বেশি, আরেকজন কইতেছে যে প্রোডাকশন নাই, মাল অ্যাভেলেবেল নাই, আরেকজন অজুহাত দিতেছে বৃষ্টির। চড়া মাছের বাজার এড়িয়ে যারা ব্রয়লার মুরগির স্বাদ নিতে চান তাদের জন্য আছে দুঃসংবাদ। সপ্তাহ 2 আগে 160 টাকা কেজিতে থাকা ব্রয়লার মুরগির দাম বেড়েছে। প্রতি কেজির জন্য গুনতে হবে 180 থেকে 190 টাকা। লেয়ার মিলছে 300 টাকায়। ব্রয়লার বেচতেছি 90 টাকা 100, আর লেয়ার 300 টাকা বেচতেছি। দামটা একটু 5 টাকা বাড়ছে আর কি। প্রতি কেজি সোনালী বা কর্ক মুরগির জন্য দিতে হবে 260 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী, মধ্যাঞ্চল বা উপকূল সব বাজারেই বড় ইলিশের আকাল। যেখানে মিলছে সেখানে দর আকাশ ছোঁয়া। শখ মেটাতে অনেকেই ছোট বা মাঝারি সাইজের ইলিশ কিনে বাড়ি ফিরছেন। ব্যবসায়ীদের যুক্তি, আড়তে বড় ইলিশের অস্বাভাবিক দাম হাঁকছেন পাইকাররা। সেখানে নজরদারি না বাড়ালে মাছের দাম সামলানো কঠিন। সেপ্টেম্বর এলেই হুমড়ি খেয়ে ইলিশ কেনে মানুষ, কেননা এরপরই মাছ আহরণে শুরু হয় লম্বা নিষেধাজ্ঞা। তাই ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে গ্রাহকের আনাগোনা বেশি। কিন্তু তাতে কি বা এসে যায়? বেনাপোল স্থলবন্দরে যেখানে $10 অর্থাৎ 1200 টাকা কেজি দরে ইলিশ রপ্তানি হচ্ছে, সেখানে ঢাকার বাজারে বড় সাইজের দাম 1500-এর ওপরে, তাও মিলছে হাতে গোনা দোকানে। ব্যবসায়ীরা জানালেন আড়তেই দাম চড়া, তাই তারা নিরুপায়। বাধ্য হয়ে চাষের মাছ কিনছেন অনেক ক্রেতা, সেখানেও খুব একটা স্বস্তি নেই। যদি আরো 2 যান 1600 টাকার রেট দিছে, চাঁদপুরে 1600 টাকা রেট দিছে,
এরপরে আমরা বুঝেন আমরা বেশি 1700 টাকা কিনা, কোনো সামনে আরো বাড়বো না। যদি বাজারে আসে দড়ি বানা করতে খোঁজ খবর হয় তাহলে তো মনে করেন জিনিসটা অত ইয়ার মাইতে নিয়ে গেল নাগালের মাইতে আসতো, কিন্তু ওনারা তো এমনি মুখে বলে কিন্তু বাজারে তো আর আসে। গত সপ্তাহে মোটামুটি ভালো দাম কম ছিল, এই সপ্তাহে একটু বেশি, আবার ঠিক হয়ে যাবে। ইলিশের রাজধানী চাঁদপুরই নাকি ইলিশের আকার। এখানে প্রতিদিন হাত বদল হয় কয়েকশো মন মাছ, কিন্তু ব্যবসায়ীদের দাবি ইদানিং সেই যোগান আর নেই। বড় মাছের ঘাটতি সবচেয়ে বেশি। অনেকে তাই ছোট আর মাঝারি ইলিশ কিনে বাড়ি ফিরছেন। মাছের কেনার জন্য আসছি, কিন্তু আসার পরে দেখতেছি যে মাছের দাম অনেক বেশি, কিন্তু এখন সম্ভব হতেছে না, এই জন্য চলে যেতেছে। প্রতিদিন 200-300 মন আমদানি হতো, এখন সেখানে আজকের বাজারে 100 মন আমদানিও নাই, এই কারণে দাম বেশি। বাজারে মাছ কিনতেই পারতেছি না আমরা। গত 2 দিনের তুলনায় আজকে মাছ চাঁদপুর মাছঘাটে অনেক কম আসছে, তো সেই কারণে আসলে দামও একটু বেশি। আর টোটাল যে মাছ আসছে তার মধ্যে কিন্তু বড় মাছের কোয়ান্টিটি কম। যদিও উপকূলে ইলিশের সরবরাহ বেড়েছে, ভোলায় 1200 থেকে 1500 টাকায় মিলছে বড় সাইজের মাছ। মাঝারি পিসের দাম 1000 টাকার আশপাশে, যদিও এই দাম এখনো নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজারে আসছে ইলিশ মাছ কিনতে, আইসা দেখে যে ইলিশ মাছের দাম আগুন, এখন বাধ্য হয়ে পোয়া মাছ কিনতে আসছে, তাও দেখি দাম বেশি। মাছ কিনতে দেই মাছের দাম, মাছ আর দেওয়া যায় না, তখন কি করবো, তখন যাবি গিয়ে। বড় ইলিশের দাম বেশি কাটে, এই জন্য আমি বড়টি কিনি না, আমি ছোটো খাটো করে আনি বেচা থাকি। ইন্ডিয়া যাওয়ার কারণে বড় মাছের দাম বেশি, আমরা বাজারে এনে বিক্রি করতে পারি না। বেশি দাম দিয়ে আনলো বেশি দাম বিক্রি করতে পারি না, কারণ 1 কেজি মাছ 1800 টাকা 2000 টাকা কেজি, কয়জনে কিনে। সারা দেশে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে 13 অক্টোবর থেকে, চলবে 22 দিন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টি আর উজানের ঢলে পদ্মার পানি বেড়ে প্লাবিত চাঁপাইনবাবগঞ্জের নদী তীরবর্তী চরাঞ্চল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের 3 দিন ধরেই কারণে গুড়ি গুড়ি কখনো ভারী বৃষ্টি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে শিবগঞ্জের নদী তীরবর্তী চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাট, ফসলি জমি সহ বাড়িঘরে উঠেছে পানি। জলমগ্ন অবস্থায় দিন কাটছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের। জেলার দুর্লভপুর, মনাকষা, নিশিপাড়া, বগলাউড়ি সহ কয়েকটি এলাকা ডুবেছে পদ্মার জলে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তাণ্ডব চালাচ্ছে ক্যাটাগরি 4 মাত্রার হারিকেন হেলেন। ঘন্টায় 225 কিলোমিটার বেগে এগোচ্ছে ঝড়টি। আশঙ্কা 20 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এরই মধ্যে রাজ্যটিতে বিদ্যুৎহীন 4 লাখ মানুষ। দুর্যোগটি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। হারিকেন হেলেনের প্রভাবে উত্তাল সমুদ্র। এভাবেই উপকূলীয় এলাকাগুলোর সড়কে আছড়ে পড়ছে বিশাল আকার ঢেউ। বৃহস্পতিবারই ক্যাটাগরি 4-এর ঘূর্ণিঝড়ের রূপ নেয় হ্যারিকেন হেলেন। দিবাগত রাত 3টা নাগাদ ফ্লোরিডার বিগ বেনে আঘাত হানে ঝড়টি, চালাচ্ছে রীতিমতো তাণ্ডব। ফ্লোরিডার উত্তর পূর্বাঞ্চলের দিকে ঘন্টায় 40 কিলোমিটার গতিতে সেটি সরে যাচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, সেখানে ঝড়ের ঘূর্ণন বেগ থাকবে ঘন্টায় 1 থেকে 500 কিলোমিটার। এই পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। বাইরের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, কেউ বাইরে যাবেন না। এরই মধ্যে সমুদ্র উত্তাল, বিশেষ করে টাম্পা বিচে জলোচ্ছ্বাসের সম্ভাবনা প্রবল। শুধু ফ্লোরিডা নয়, বিপজ্জনক এলাকার তালিকায় রয়েছে জর্জিয়া, অ্যালাবামা ও নর্থ ক্যারোলাইনাও। জরুরি অবস্থা জারি করা হয়েছে সেসব রাজ্যেও। অন্যান্য বারের তুলনায় এবারের ঝড় বড় ও বিপর্যয়কর হবে, সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বলা হচ্ছে 20 ফুট উঁচু জলোচ্ছ্বাসের পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে 450 মিলিমিটার পর্যন্ত, যা রূপ নিবে ভয়াবহ বন্যায়। তছনছ করতে পারে অবকাঠামো ও জনপদ। রাজ্যের 159টি কাউন্টির সবগুলোই জরুরি অবস্থা জারি করা হয়েছে। এটা একটা বড় ও ভয়ঙ্কর ঝড় হতে চলেছে। 500 মাইলের বেশি এলাকা জুড়ে সেটি এগোচ্ছে। পুরো রাজ্যকেই লণ্ডভণ্ড করবে হেলেন। ফ্লোরিডার টেইলর কাউন্টি শেরিফ অফিস সবাইকে ওয়াটারপ্রুফ কালি দিয়ে শরীরে নিজের নাম, পরিচয় লিখে রাখার পরামর্শ দিয়েছে, যাতে হারিয়ে গেলে সহজেই পৌঁছে দেওয়া যায় পরিবারের কাছে। ভয়াবহ এই ঝড়কে গুরুত্ব দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টও। মেডিকেল টিম, পাওয়ার রিস্টোরেশন টিম, জেনারেটর, পানি, খাবার সহ সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সবাইকে অনুরোধ করব এই দুর্যোগকে গুরুত্ব দিতে। প্রচণ্ড মারাত্মক হতে চলেছে এর প্রভাব। 2 বছর আগের ঝড়ে 1.5 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল। এরই মধ্যে ফ্লোরিডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 4 লাখ মানুষ। প্রতিবেশী জর্জিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন 13,000-এর বেশি বাড়িঘর। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।
বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের কানপুরে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 74 রান। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার। আমাদের সাথেই থাকুন।